আছেন, অথচ তিনি এত সুন্দর করে গাঢ় নীল শাড়ি পরে এসেছেন। এবার পুরুষ লোকটি বললেন, ভাই, এই মুহূর্তে একটা জরুরি কাজের জন্য আমি তার সাথে যেতে পারছি না, তাই দয়া করে আপনি ওকে পৌঁছে দিন, ভাড়া যত লাগে আপনাকে দেব। চালক তখন বললেন, কিন্তু সমস্যা হলো অ্যাম্বুলেন্সের সামনে তো কোনো জায়গা নেই, আর পেছনে কি লাশ। লোকটি চালকের কথা শেষ না হতেই বলে উঠলেন, আরে সমস্যা নেই, ও লাশের সাথে যেতে পারবে, ওর মা মারা গিয়েছে, এখন ওর মনের ভিতরে আর ভয় ডর বলতে কিছু নেই, আপনি দয়া করে ওকে নিয়ে যান। হেল্পার নেমে পেছনের দরজা খুলে দিলেন এবং মহিলা গাড়িতে উঠে বসলেন। লোকটাও ভাড়া মিটিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। চালক আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক এবং হেল্পার গাড়ির পিছনে একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছে পেছনে দুজন লোক গাড়ির মাঝে কিছু একটা নিয়ে গাড়াগাড়ি করছে। গাড়িটা যেন ধস্তাধস্তির কারণে একটু দুলছে এদিক ওদিক। সাথে সাথে চালক আবার শুনতে পেল সেই করুণ শব্দ। সেই পুরুষ কণ্ঠে আবারও কাঁদো কাঁদো গলায় কেউ বলে চলেছে, এ আপনি কাকে গাড়িতে ওঠালেন? দয়া করে গাড়ি থেকে নামিয়ে দিন, মহিলাকে নামিয়ে দিন। এত করুণ সুরে কাঁদতে কাঁদতে বলা হলো কথাটা যে উপেক্ষা করতে পারল না চালক। তখনও গাড়ির ভেতর হালকা ধস্তাধস্তির শব্দ হয়েই চলেছে। এর মাঝে রাস্তার পাশে গাড়ি থামিয়ে দিলেন তিনি। গাড়ি থামিয়ে দেওয়ার সাথে সাথেই পেছনের ধস্তাধস্তির শব্দটাও থেমে গেল। ঠিক তখনই পেছন থেকে রাগান্বিত কণ্ঠে মহিলাটি বলে উঠলেন, কি ব্যাপার, আপনি গাড়ি থামালেন কেন? চালক আমতা আমতা করে কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় মহিলা আরো ক্ষিপ্ত হয়ে বললেন, আপনাকে বললাম না আমার মা মারা গেছেন, তারপরে আপনি এমন করে গাড়ি থামিয়ে রেখেছেন, দ্রুত চলুন। গাড়ি চালানো শুরু করার পরে আবার সেই ধস্তাধস্তির শব্দ। এক পর্যায়ে মহিলা পেছন থেকে বলে উঠলেন, গাড়ি থামান, আমি এখানে নেমে যাব। মহিলার কথা শুনে চালক গাড়ি থামিয়ে দিলেন। চালক এবং হেল্পার অবাক হয়ে খেয়াল করলেন রাস্তার দুপাশে কোনো বাড়ি ঘর নেই, দুপাশে শুধুই ফসলি জমি। হেল্পার নেমে পেছনের দরজাটা খুলে দিতেই মহিলা গাড়ি থেকে নেমে মুহূর্তেই রাস্তার পাশে থাকা ফসলি জমির অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপর তারা গাড়ি নিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাঝরাতে ছেলেটির এলাকার থানায় পৌঁছালেন এবং সেই থানায় পুলিশের সাহায্যে তারা লাশ নিয়ে ছেলেটির বাড়িতে গেলেন। এবার গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখলো লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন তাজা রক্ত পড়া সত্যি ভয়ঙ্কর এবং প্রায় অসম্ভব একটা ব্যাপার। তারা রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখলো লাশের ডান পায়ের উরুর কাছে গোল করে একটা ক্ষত। দেখে মনে হচ্ছে অনেক সময় যোগ রক্ত চুষে খেলে যেমন হয়, ক্ষতটি ঠিক তেমনই একটি ক্ষত। আর তখনও সেখান থেকে তাজা রক্ত ঝরেই চলেছে। লাশকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা শেষ করে মাঝরাতেই কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। যেহেতু রাতেই কবর দেওয়া হবে তাই চালক এবং হেল্পার চিন্তা করলেন কবরটা দিয়েই যাই। লাশ যখন কবরে নামিয়ে বাঁশের খালাল বিছিয়ে কবর দেয়া হচ্ছে, চালক আর হেল্পার তখন কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল করলেন তার থেকে কয়েকটা কবর সামনে 16-17 বছর বয়সী একটা ছেলে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে আর অঝরে কেঁদে চলেছে। তিনি ভাবলেন সে হয়তো মারা যাওয়া ছেলেটির বন্ধু, তাই বন্ধুর মৃত্যুতে এমন করে কান্না করছে। কিন্তু একটু পরে খেয়াল করলেন ছেলেটি শুধু তার দিকেই তাকিয়ে কান্না করে যাচ্ছেন আর অন্য কারো দিকে তাকাচ্ছেন না। তিনি ভালো করে খেয়াল করে দেখলেন অন্য কেউ ছেলেটিকে দেখছেও না। ব্যাপারটা তখন বেশ ভয়ের আর অদ্ভুত লাগে তার কাছে। কবর দেওয়া শেষ করে তারা যখন বাড়ির পথে যাত্রা শুরু করলেন তখন চালক খেয়াল করলেন গাড়ির হেডলাইটের আলোতে রাস্তার পাশে কবরস্থানে কাঁদতে থাকা সেই ছেলেটি রাস্তার পাশে বসে ঠিক আগের মতোই তার দিকে তাকিয়ে আছে এবং কান্না করছে। সে কিছুক্ষণ পরপরই রাস্তার পাশে এমন করে ছেলেটিকে দেখছিল। চালক তখন অনেকটা ভয় পেয়ে যান। তার মনে তখন একটাই প্রশ্ন, তিনি ছেলেটাকে পার করে আসার পরেও কেন বারবার এমন দেখছেন, আর শুধুমাত্র তার দিকে তাকিয়েই বা কেন কান্না করছে? এসব ভাবতে ভাবতে কিছু এগিয়ে
আবার দেখেন ছেলেটি রাস্তার পাশে তার দিকে তাকিয়ে কান্না করছে। চালক আবার ছেলেটির দিকে তাকাতেই হেল্পার চিৎকার দিয়ে ওঠে। হেল্পারের চিৎকার শুনে সামনে তাকাতেই চালক দেখে অপর দিক থেকে একটা দ্রুত গতিতে মালবাহী ট্রাক ছুটে আসছে। কিছু বুঝে ওঠার আগেই এসে সজোরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটাকে। অ্যাক্সিডেন্টের সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন অ্যাম্বুলেন্সের চালক এবং হেল্পার। কিন্তু জ্ঞান হারানোর কয়েক মুহূর্ত পরেই আবার তাদের জ্ঞান ফিরে আসে। চালক এবং হেল্পার দেখতে পান তাদের কিছুই হয়নি। একটু আগে যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করলো তার কোনো চিহ্ন নেই, আর এই সব কিছু একদম ঠিকঠাক আছে। একটু পর নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে একটু ভয়ে ভয়ে চালক আবার গাড়ি চালাতে শুরু করলেন। আবারও একটু দূরে এসে তিনি খেয়াল করলেন আবারও সেই ছেলেটি রাস্তার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে আর একটানা কান্না করেই চলেছে। ছেলেটির দিকে তাকাতেই তারা আবার আগের মতো করেই অ্যাক্সিডেন্ট করলো। আবার কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারানোর পর জ্ঞান ফিরে দেখেন সবকিছু ঠিক এবং স্বাভাবিক। এবার চালক হেল্পার প্রচন্ড রকমের ভয় পেয়ে যান। গাড়ির চালক আস্তে আস্তে গাড়ি চালানো শুরু করেন। কিছুক্ষণ বেশ স্বাভাবিকভাবে আসার পর দুজনে খেয়াল করেন রাস্তার পাশে বিশাল এক গাছের ডাল ভেঙে পড়ে আছে তাদের অ্যাম্বুলেন্সের সামনে। এটা দেখে দুজনেই অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড় দেয় সামনের দিকে। একটু সামনেই তারা দেখতে পায় একটা চায়ের দোকান, আর দোকানে কয়েকজন লোক বসে চা খাচ্ছে। তারা সেদিকে দৌড়ে গেলে লোকগুলো উঠে দাঁড়ায়। চায়ের দোকানি তাদের বলে, আপনারা রাস্তার মাঝে গাড়ি রেখে এভাবে দৌড়িয়ে আসছেন কেন? অ্যাম্বুলেন্স চালক তখন বলেন, দেখলেন না আমাদের গাড়ির উপর একটা গাছ ভেঙে পড়লো। চায়ের দোকানি সহ সবাই, অর্থাৎ বাকি সবাই তখন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দোকানি বলে, কই, কোথায় গাছের ডাল ভেঙে পড়েছে? সবকিছু তো ঠিকই আছে। আমি দেখলাম আপনারা গাড়ি থেকে নেমে আসছেন, হঠাৎ কি হলো আপনি মাঝ রাস্তায় গাড়ি হার্ড ব্রেক করলেন, তারপর দুজন গাড়ি থেকে নেমে সোজা আমাদের দিকে দৌড় দিয়ে আসলেন। এই কথা শুনে চালক এবং হেল্পার দুজনেই পেছনের দিকে তাকিয়ে কোথাও কোনো গাছের ডালের চিহ্ন দেখতে পেল না। ফাঁকা রাস্তার মাঝে তাদের গাড়ি দাঁড় করানো, তারা বাকি রাতটা ভয় ভয়ে এই চায়ের দোকানে কাটিয়ে সকালে চলে গেল। চালক অ্যাম্বুলেন্স চালানোর প্রথম দিনে এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে সেদিন বাড়ি ফিরে এই অ্যাম্বুলেন্স চালানোর চাকরি বাদ দিয়ে দিলেন। কিন্তু ঘটনা যেন তখনও তার পিছু ছাড়ছে না। তিনি প্রায় প্রতি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন। তিনি স্বপ্নে দেখেন একজন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি তার কাছে এসে সেদিন রাতে গাড়ি থামিয়ে সেই মহিলাকে গাড়িতে তোলার ব্যাপারে খুব রাগান্বিত হয়ে অভিযোগ জানাচ্ছেন। কেন সেদিন রাতে এতবার বলার পরেও সে গাড়ি থামিয়ে ওই মহিলাকে গাড়িতে তুললেন, এটা বারবার জানতে চাচ্ছেন। এই বৃদ্ধ লোকটাকে তিনি এর আগে কোথাও দেখেননি বা চেনেন না। এরপর একটা পর্যায়ে গিয়ে দেখলেন লোকটা তাকে একটা অজানা জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তার একটু পরেই অ্যাম্বুলেন্স চালকের ঘুম ভেঙে যায়। তিনি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা বুঝতে পারেন না। তিনি প্রথম দিন এটা স্বাভাবিকভাবেই মেনে নিলেন। এত কিছু ঘটে গেল গত রাতে, তাই হয়তো এমন হয়েছে এটা ভাবলেন। কিন্তু প্রথম দিন এটা স্বাভাবিকভাবে মেনে নিলেও সমস্যা হলো প্রতিদিন রাতে তিনি একই স্বপ্ন দেখা শুরু করলেন। বারবার সেই পঞ্চাশোর্ধ্ব লোকটা তার কাছে একটা অজানা জিনিস ফিরিয়ে দিতে বলছে। প্রায় 2 সপ্তাহ ধরে এই স্বপ্নের কোনো কুল কিনারা করতে না পেরে তিনি অনেকটা বাধ্য হয়ে সেই ছেলের বাড়িতে চলে যান। সেদিন রাতে যে বাড়িতে তিনি লাশ নামিয়ে দিয়েছিলেন সেই বাড়িতে গিয়ে দেখতে পান ছেলের বাবা মারা গিয়েছেন এবং তাকেও তার ছেলের পাশে কবর দেওয়া হয়েছে। তিনি আশেপাশের কয়েকজনকে তার স্বপ্নে দেখা বৃদ্ধটির চেহারার বর্ণনা দিলেন, এমন কাউকে তারা দেখেছে কিনা। সবাই তাকে হতাশ করে দিয়ে বলে এমন কাউকে তারা কোনো দিন দেখেনি। সেখানে কোনো তথ্য না পেয়ে তিনি আবার বাড়িতে ফিরে আসেন, কিন্তু স্বপ্নের সেই লোক তার পিছু ছাড়ে না। তাই তার সাথে ঘটে চলা ঘটনার ব্যাখ্যা এবং ঘটনাগুলোর রহস্য উন্মোচনের জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। এর পরিপ্রেক্ষিতে সে যত দ্রুত সম্ভব সেই মেডিকেলে আসার জন্য রওনা হন। মেডিকেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। সে মেডিকেলে এসে যে ডাক্তার সেই ছেলের পোস্টমর্টম করেছিল তাকে খুঁজতে শুরু করেন। ডাক্তারকে খুঁজে পাওয়ার পর ডাক্তার কিছুটা ব্যস্ত থাকায় তাকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন। ডাক্তার বাইরে এসে তাকে কি হয়েছে জিজ্ঞেস করতেই সে ডাক্তারের পেছনের দিকে অবাক চোখে তাকায়, আর কিছু বলার আগেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ডাক্তার এই আকস্মিক দৃশ্য দেখে থমকে যান এবং আশেপাশের লোকজন ডাকতে শুরু করেন তাকে সাহায্য করার জন্য। লোকজন ডাকার জন্য ডাক্তার যখন এদিক ওদিক দেখছিলেন তখন পেছন দিকে চোখ পড়তেই তিনি দেখেন খাকি কাপড় পরিহিত একজন মধ্যবয়সী লোকও অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার আশেপাশের লোকজন এবং হাসপাতালের স্টাফদের সাহায্যে তাদের দুজনকে ভেতরে নিয়ে শুইয়ে দেন।
ঘটনা 3। ঘন্টাখানেক পর অ্যাম্বুলেন্স চালকের জ্ঞান ফিরে আসে এবং অনেকটা উত্তেজিত হয়ে সে ডাক্তারের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, ওহো, ওই লোকটিকে, আপনার পেছনে যে লোকটি দাঁড়িয়েছিল সেই লোকটি কোথায়? ডাক্তার তার কথা বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করে সে কোন লোকটির কথা বলছে। প্রত্যুত্তরে অ্যাম্বুলেন্স চালক ডাক্তারকে বলে তার পেছনে যে লোকটি খাঁকে কাপড় পরে দাঁড়িয়েছিল সেই লোকটি কোথায়। ডাক্তার কিছুটা অবাক হন, কেননা অ্যাম্বুলেন্স চালক এবং সেই খাঁকি কাপড় পরিহিত লোকটি কখনোই একজন আরেকজনের পরিচিত নন। এই বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন, কেননা খাঁকি কাপড় পরিহিত লোকটাকে তিনি চিনতেন আর ভালো করেই জানতেন সে সবসময় নেশাগ্রস্ত থাকে। কিন্তু তবুও অ্যাম্বুলেন্স চালক কেন বারবার সেই লোকটাকে এত মরিয়া হয়ে খুঁজছে? ডাক্তার তার সব চিন্তা ভাবনাকে মনের মধ্যে লুকিয়ে রেখে অ্যাম্বুলেন্স চালকটিকে সেই খাঁকি কাপড় পরিহিত লোকটার বিছানার কাছে নিয়ে যান এবং জিজ্ঞেস করেন সে এই বিছানায় শুয়ে থাকা লোকটির কথাই জিজ্ঞেস করছিল কিনা। উত্তরে অ্যাম্বুলেন্স চালক হ্যাঁ বলেন এবং সেই লোকটির দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকেন এবং লোকটির পরিচয় জানতে চান। ডাক্তার তাকে জানায় বিছানায় পড়ে থাকা লোকটি এই হসপিটালের ডোম। ডাক্তার কোনো কিছু বুঝতে না পেরে অ্যাম্বুলেন্স চালককে সবকিছু খুলে বলার অনুরোধ করেন। অ্যাম্বুলেন্স চালক ডাক্তার কিছু বলতে যাওয়ার আগেই বিছানায় শুয়ে থাকা ডোমের জ্ঞান ফিরে আসে। ডোমের জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে অ্যাম্বুলেন্স চালকের দিকে তাকিয়ে অবাক প্রশ্ন করতে থাকে সে কে এবং কেনই বা সে বারবার তার স্বপ্নে আসে। ডোমের কথা শুনে অ্যাম্বুলেন্স চালক এক প্রকার বাকরুদ্ধ হয়ে যান। কিছু সময় পর সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অনেকটা বিরক্তি নিয়ে ডোমকে সেই একই প্রশ্নগুলো করতে শুরু করে। তাদের কথোপকথন শুনে ডাক্তার একরকম বোকা বনে যায়। অ্যাম্বুলেন্স চালক তখন ডোমকে প্রশ্ন করে সে কেন বারবার রাস্তায় গাড়ি থামাতে নিষেধ করেছিল। অ্যাম্বুলেন্স চালকের কথা শুনে ডোম রীতিমতো উত্তেজিত হয়ে যায় এবং সে অ্যাম্বুলেন্স চালককে উল্টো প্রশ্ন করে বসে। ডোমের প্রশ্ন ছিল কেন সে বারবার সেই পাথরটি ফিরিয়ে দিতে বলছিল। ডোমের কথা শুনে অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে বলে, পাথর? কোন পাথর? কিসের পাথর? আমি কোনো পাথরের কথা জানি না। আপনি আমাকে কি যেন বলছিলেন, তার কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম, আমার মাথায় ঢুকছিল না। ডোম এবং অ্যাম্বুলেন্স চালকের কথা শুনে ডাক্তার এবারে ডোমকে সবকিছু খুলে বলার অনুরোধ করেন। ডোম তখন অ্যাম্বুলেন্স চালককে উদ্দেশ্য করে বলতে থাকেন, 2 সপ্তাহ আগে হাসপাতালে 16-17 বছর বয়সী একটি ছেলে আসে, অর্থাৎ তার লাশ আসে। সেদিন আপনার আসতে একটু দেরি হয়, আমি একাই সেই লাশটি কাটা শুরু করি, কেননা আমার এর আগে 200-র ওপর লাশ কাটার অভিজ্ঞতা আছে। লাশটি কাটতে কাটতে যখন আমি লাশের গলার দিকে কাটা শুরু করি তখন আমি গলার ভেতর শক্ত একটা কিছু পাই। জিনিসটা কি তা দেখার জন্য আমি সেটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি এবং দেখি জিনিসটি ছিল ছোট একটি পাথর যার রং ছিল নীল। পাথরটি দেখে আমার কাছে অনেক দামি মনে হয়েছিল আর তাই আমি পাথরটি নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেই। যেহেতু মাঝে মাঝে আমি একটু নেশা করি তাই পাথর বিক্রি করে আমার অনেক দিনের নেশার টাকা হয়ে যেতে পারে ভেবে মনে মনে খুশি হচ্ছিলাম। কিন্তু পাথরটি নেওয়ার পর থেকেই আমি শুনতে থাকি একটি পুরুষ কণ্ঠ আমাকে কান্না জড়িত কণ্ঠে পাথরটি ফিরিয়ে দিয়ে যেতে বলছে। নেশার ঘরে থাকায় এসব আমি পাত্তা দেয়নি। লাশ কাটা শেষে বাড়ি ফিরে আসার সময় একটি স্বর্ণের দোকানে যাই পাথরটি বিক্রি করার জন্য। ভেবেছিলাম পাথরটির দাম হয়তো 30,000-40,000 টাকা হবে, কিন্তু স্বর্ণের দোকানে যাওয়ার পর স্বর্ণকার আমাকে পাথরটির জন্য 5,000 টাকা দিতে চান। পছন্দ মতো দাম না পাওয়ায় আমি বাড়ি ফিরে এসে পাথরটি আমার ড্রয়ারে রেখে দিই। পরের দিন আমি অন্য আরেকটি স্বর্ণের দোকানে যাই এবং সেখানেও পাথরটির জন্য 5,000 টাকা দিতে চাই। এবার আমি অন্য কোনো কিছু না ভেবে পাথরটি বিক্রি করে দেই 5,000 টাকাতেই। পাথরটি বিক্রি করে মনে মনে কিছুটা খুশি হই, কেননা সেই মুহূর্তে 5,000 টাকাই আমার জন্য অনেক টাকা ছিল। পাথর বিক্রি করে সেই টাকা থেকে আমি বাসায় আবার 300 টাকা খরচ করি এবং বাসায় এসে ঘুমানোর আগে আমার ড্রয়ারে 4,700 টাকা রেখে দেই। পরের দিন সকালে আমি যখন বাইরে যাওয়ার জন্য ড্রয়ার খুলে টাকা নিতে যাই তখন আমি দেখি ড্রয়ারে কোনো টাকা নেই আর টাকার জায়গায় সেই নীল পাথরটি রাখা।